বাকি যে 117টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে তারও বিচার দ্রুত গতিতে হবে, এবং সেটি যখন হবে তখন মানুষের মনে এই আস্থার জন্ম নেবে যে রাষ্ট্র এই ধরনের ঘটনাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। তড়িঘড়ি করে বিচার কার্য করা এবং রাষ্ট্রের অথবা বলে যদি নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে আশ্বাস দেওয়া যে আমরা খুব দ্রুত সময় বিচার করবো, 1 মাসের মধ্যে বিচার করবো, 19 দিনের মধ্যে যে বিচারটা হয়েছে, এই বিচারটা কিন্তু স্বাভাবিক গতিতে হয় নাই। আমরা বরং সন্তুষ্ট হতাম যদি বিচার বিভাগ সচিবালয়ে পৃথক বিচার বিভাগ যেভাবে বিচার করে রাষ্ট্রের অথবা নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সেটা নিশ্চিত হয়েছে কিনা, তাহলে একটা সাস্টেনেবল একটা প্রোগ্রেস এখানে দেখা যেত। বিএনপির দায়িত্ব নয় যে জামাত ইসলামের একজনকে প্রশাসক নিয়োগ করা অথবা এনসিবি কাউকে প্রশাসক নিয়োগ করা, এটা কোনো দায়িত্ব বিএনপির নয়। বিএনপি যেহেতু রাষ্ট্রীয়ভাবে ম্যান্ডেট পেয়েছে, সেখানে বিএনপি তার দলীয় লোককে প্রশাসক নিয়োগ করতেই পারে, এটা সারা পৃথিবী বিশ্বব্যাপী আছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ এবং মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারদিন। আজ স্টার নিউজ কড়া আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সাদাত হোসেন সেলিম, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন হাসান তারিক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং রয়েছেন আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব, আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। আজ রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। আমরা দেখলাম যে রায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুরুতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চাই। শুরুতে আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব যে আজ রোববার রামিসা হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড হয়েছে। এই রায় ঘিরে বহু মানুষের, অসংখ্য মানুষের প্রত্যাশা ছিল যেন জনরায় বাস্তবায়ন হয়। সবাই যে রায়টা চাচ্ছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই আসামির যেন হয়, সেটি হোক, এমন একটা রায় হোক। তো রামিসা হত্যার 19 দিনে 6 কার্যদিবসে এই রায় হলো। এই রায় নিয়ে আপনি সরকারকে কি মন্তব্য করবেন? এই রায়ে সরকারকে ধন্যবাদ দেবেন নাকি বিচার বিভাগকে আপনি ধন্যবাদ দেবেন? আপনাকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আমাদের বিজ্ঞ আইনজীবী যিনি আছেন তার মাধ্যমে এটা শুরু হবে, কারণ বুঝতে পারতাম যে বিচার বিভাগের সাথে আপনি আপনার দলের এবং অবস্থান এবং সেই সাথে সাধারণ মানুষের পক্ষ থেকে যদি বলেন যে রায় থেকে আপনার কি ধারণা? আমি বলছি, প্রথমত আপনার আমার কাছে প্রথম ভালো লাগছে, কিন্তু বিষয়টা হলো যে সব ভালো লাগা তো ভালো লাগা না। হ্যাঁ, কারণ আপনার 6 কার্যদিবসের মধ্যে একটা চাঞ্চল্যকর হত্যা মামলা রায়, নিঃসন্দেহ আমরা মনে করি যে বিচার বিভাগের অথবা যদি বলি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা মানুষের আস্থা ফিরিয়ে আনার কথা, কিন্তু আদতে কি আস্থা ফিরছে কিনা এটাকে আমাদের বুঝতে হবে। যে আপনি বললেন না দৃষ্টান্তমূলক, এখন এই হত্যা মামলা রায়, হ্যাঁ, এটা কি আসলে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারছে কিনা? যদি দৃষ্টান্তই হয় তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে, এই প্রবণতাটা কিন্তু কম দেখা যাবে। কিন্তু আদতে কি আমরা এই প্রবণতাটা কম দেখতে পাচ্ছি? আমরা কিন্তু রামিসার পরেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা কিন্তু যখনই বাংলাদেশে যেটা হয়, বেশিরভাগ হত্যাকাণ্ড যখন আপনার ভাইরাল হয়ে যায়, অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে, তখন আপনার এখানে আপনার বিচার বিভাগের উপর একটা হস্তক্ষেপ সরকারের দেখা যায় খুব দ্রুত জনচাপে। আপনি যেটা বলছেন জনরায় কেন হবে? আদালত যদি মনে করে যে তারাই হত্যাকারী এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচার নিশ্চিত করতে পারে, মানে হত্যাকাণ্ড মানে যে কোনো মানে বিচার, মানে সর্বোচ্চ বিচার মানে কিন্তু ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো যে যেটা ন্যায্য, আপনার যতটুকু মনে হচ্ছে যেটা ন্যায্য সেইটাই বিচার করে। এখন আমরা তো দেখেছি, আমরা মিডিয়ার মাধ্যমে, তারপর আমরা অনেকে ঘটনাস্থলে গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বরাতে আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা হলো যে এই যে তড়িঘড়ি করে বিচার কার্য করা এবং রাষ্ট্রের অথবা বলে যদি নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে আশ্বাস দেওয়া যে আমরা খুব দ্রুত সময় বিচার করবো, 1 মাসের মধ্যে বিচার করবো, 19 দিনের মধ্যে যে বিচারটা হয়েছে, এই বিচারটা কিন্তু স্বাভাবিক গতিতে হয় নাই। আমরা বরং সন্তুষ্ট হতাম যদি বিচার বিভাগ সচিবালয়ে পৃথক বিচার বিভাগ যেভাবে বিচার করে রাষ্ট্রের অথবা নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সেটা নিশ্চিত হয়েছে কিনা, তাহলে একটা সাস্টেনেবল একটা প্রোগ্রেস এখানে দেখা যেত। আমার কাছে 1-2টা ঘটনা কখনোই ডেফিনেটলি আমি প্রথম বলে নিচ্ছে যে
রামিসার পিতামাতা এবং এই যা বাংলাদেশের যারা এই ঘটনার সাথে মানে ডিপলি কনসার্ন তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে আমি বলছি যে বিচার কার্যে আমি হ্যাপি, বাট অ্যাট দ্য সেম টাইম এই বিচার কার্য যথাযথ প্রক্রিয়া মেনটেন করে হয়েছে কিনা এটা কিন্তু ইতিহাসের কাছে একটা প্রশ্ন থেকে যাবে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের ঘটনা যখনই আসবে, যদি এমন হতো ধরুন আমরা যখন দেখেছি ধর্ষণ কিংবা যখন সিরিয়াস কোনো ইস্যু থাকে এই ইস্যুগুলো কিন্তু পলিটিক্যালিও আপনার ব্যবহার করা হয়। যেমন আপনি যখন দেখছেন যে আপনার 19 দিনের মধ্যে বিচার করেছেন, পরবর্তী থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের বিচার হতে পারে না। এখানে এই ধরনের বিচার হতে গিয়ে অবিচারের মুখোমুখি হতে পারে না, কারণ আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ন্যায় বিচার যেমন জরুরি, আবার যে অপরাধী তার কিন্তু মানবাধিকার রক্ষা করা জরুরি। আমি কখনোই বলছি না যে ধরনের, কারণ আমি তো বলতে পারবো না, আমি আপনার মতো প্রত্যক্ষদর্শী, কিন্তু এখানে আদালত যথাযথভাবে এবং স্বাধীনভাবে একটা হত্যা মামলা রায় দিতে পেরেছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে একই সাথে এই ধরনের যত হত্যা মামলা আছে সেগুলো কি এই সময়ের ভিতরে রায় করার মতো কার্যকর ব্যবস্থা এখানে নিশ্চিত করা গিয়েছে কিনা। যদি নিশ্চিত করা না যায় তাহলে আমি বলবো এটা বরং আমাদের যে ইমোশন, আমাদের যে কনসার্ন, এই কনসার্নটাকে সামহাও একটা টোটকা দিয়ে এই মুহূর্তে আপনার সেটেল করে দেওয়া। কিন্তু পুরো বিচার বিভাগের উপর যে মানুষ আস্থা ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর যে আস্থা ফিরে আসবে, সেই জায়গাটা আমার মনে হয় না যে এই হত্যা মামলা অথবা এত দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এটা এখনই সমাধান হয়েছে। বাট ডেফিনেটলি আমি বলবো যে এটা একটা প্রোগ্রেস, কিন্তু এই প্রোগ্রেসের যথাযথ প্রক্রিয়া মেনটেন করা হয়েছে কিনা সেই প্রশ্ন থাকবে, এবং ভবিষ্যতে বিচার বিভাগ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে কিনা। যদি পারে তাহলে আমি বলবো যে এটা বিচার ব্যবস্থার জন্য একটা প্রোগ্রেস, আর যদি না পারে তাহলে আমি মনে করবো যে আমরা আগে যেভাবে মব ট্রায়াল দেখেছি, মব জাস্টিস দেখেছি, শাহবাগের মতো জায়গা দেখেছি, আপনার যখন ফেসিবাদের যে উত্থান হয়েছে যে সময়টা মানুষ আপনার এক জায়গায় জমায়েত হয়েছে, আদালতে কি রায় হবে জনগণ ঠিক করে দিয়েছে, মিডিয়া ঠিক করে দিয়েছে, সেটাই যদি হয় তাহলে আমার মনে হয় বিচার বিভাগ এবং আমাদের রাষ্ট্র নিয়ে নতুন করে ভাবতে হবে, এবং আমাদের যে প্রতিষ্ঠান গড়ার যে ব্যর্থতা, এই ব্যর্থতার জায়গায় আমাদের যেই অসহায়ত্বটা আরও ঘনীভূত হবে। জি, ধন্যবাদ। হাসান তারেক চৌধুরী, আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এই রায় নিয়ে যদি মন্তব্য করেন, একই প্রশ্ন আপনার কাছেও থাকছে যে কথাগুলো বলছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, যে বিচার বিভাগ পুরোপুরিভাবে স্বাধীনভাবে যেদিন রায় দিতে পারবে সেদিন আমরা সেটিকে আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে মানুষের কাছে, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে যখন যে কোনো রায় হবে। এই ধরনের সেন্সিটিভ কেসগুলো যেমন রামিসা হত্যা এবং আসিয়া হত্যা, যেগুলো আমরা দেখলাম মৃত্যুদণ্ডের মতো রায় হয়ে গেছে ইতিমধ্যে, এবং জনগণের কাছ থেকে এটির সমর্থন অনেক বেশি ছিল এমন রায়ের জন্য, অনেক সময় দেখা যায় যে জনরায়কে উপেক্ষা করাটাও সরকারের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। তো এ ধরনের রায়ের ক্ষেত্রে আসলে দ্রুত বিচারটাকে কি আপনি সমর্থন করেন, নাকি আর একটু সময় নিয়ে ন্যায় বিচার সেটির দিকে আপনার মত কোনটি? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক, একজন সংসদ সদস্য আছেন এবং একজন রাজনৈতিক কর্মী আছেন, আমি তাদের সবাইকে সহ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে বিচার বিভাগের স্বাধীনতা একটি বিস্তৃত বিষয়। এক কথায় আমরা বিচার বিভাগ স্বাধীন হয়েছে কি হয় না এটা বলতে পারবো না, কারণ এটা একটা গোটা একটা প্রক্রিয়া সংস্কারগত ব্যাপার। এবং আমরা এটাও জানি যে আদালত নর্মালি তারা কিন্তু ডিউ প্রসেস মেনেই কিন্তু বিচার কার্য পরিচালনা করেন। সাধারণত পপুলিজম থেকে বিচার কার্য চলে না, বিচার কার্য চলে তার নিজস্ব গতিতে, সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের ভিত্তিতে। অবশ্যই অপরাধের অগ্রাধিকার বেসিসে আমাদের দেশে আদালতগুলো মামলার ক্রম নির্ধারণ করে থাকেন, কোনটা আগে শুনবেন, কোনটা আগে শুনানি হবে, কোনটা পরে শুনানি হবে। এবং এটা দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল বাংলাদেশে, বিশেষ করে নারীর প্রতি যে সহিংসতা এবং নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি অপরাধীদের, সেটা এমন একটা জায়গায়, একটা নৃশংস জায়গায় চলে গিয়েছিল। মানুষের মনে প্রত্যাশা ছিল যে এই ধরনের অপরাধগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচারের আওতায় আনা হোক। এবং আমি নিঃসন্দেহে আমি বলবো যে এই যে বিচারের ঘটনাটি রামিসার বেলায় যেটি হয়েছে, এটি একটি ইতিবাচক ঘটনা এবং এটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত। এবং একই সঙ্গে আমাদের এটাও মনে রাখা উচিত যে পরিসংখ্যানটি আমাদের বিবেচনায় রাখা দরকার যে 20 মে পর্যন্ত, অর্থাৎ এই 2026 সালে এ পর্যন্ত 118টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা কিন্তু একটার বিচার দেখলাম। ফলে এই একটা বিচারকে যদি আমরা একটা স্যাম্পল ধরি, একটা শুরু ধরি, আমরা আশা করব যে একইভাবে বাকি যে 117টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে তারও বিচার দ্রুত গতিতে হবে। এবং সেটি যখন হবে তখন মানুষের মনে এই আস্থার জন্ম নেবে যে রাষ্ট্র এই ধরনের ঘটনাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। ফলে এক্সিকিউটিভের দিক থেকে যে উদ্যোগ একটা ন্যায় বিচারের জন্য বা বিচারিক প্রক্রিয়ায় দ্রুততার জন্য, সেটিকে আমাদেরকে ইতিবাচকভাবেই দেখতে হবে। কিন্তু এখানে যে বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে সেটি হলো, অনেক সময় একটি কথা আছে আইনে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। অনেক সময় দ্রুততার কারণে কিন্তু অনেক প্রকৃত দোষী, প্রকৃত ঘটনার সাথে জড়িত আরও অনেকে কিন্তু
আড়ালে পড়ে যায়। দুইজন অপরাধীকে সাজা দিয়েই বাকি যারা সহযোগী ছিল, যারা এই ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছে, তারা কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। ফলে আমরা আশা করব এই ধরনের ঘটনাগুলো আরো ওয়াইডার ইনকোয়ারির আওতায় আনা উচিত, যাতে করে বাংলাদেশে ধর্ষণের যে মনস্তত্ত্ব এবং নৃশংসতার যে মনস্তত্ত্ব, এটির অবসান ঘটে। আচ্ছা, একই রামিসা হত্যার বিচার কাজ আমরা মানে রায়টি আমরা দেখলাম, এবং আমরা দেখেছি যে আসিয়া হত্যার ক্ষেত্রেও রায় হয়েছে, কিন্তু কার্যকর হয়েছে কিনা সেই প্রশ্নে যখন আসে এই ধরনের রায়গুলো, তখন আপনার কাছে কি মনে হয় যে সরকার কি সঠিক অবস্থান নিতে পারে এই রায় কার্যকর করার ক্ষেত্রে? কারণ অনেক দ্রুততার সাথে রায় হলেও পরবর্তীতে যখন কার্যকারিতার কথা আসে সেটি অনেক পিছিয়ে যায় কিনা এই প্রশ্নটি কিন্তু বারবার দেখুন, আসে। আসলে রায় কার্যকরের ব্যাপারটি তো আসলে সরকারের ব্যাপার না, এটি আদালতের নিজস্ব এখতিয়ার। আদালত তার নিজস্ব গতিতে চলবে। যখন একটি নিম্ন আদালতে যখন একটি রায় হয়, আসামি পক্ষের একটা অধিকার দাঁড়ায় যে তারা সেটির বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করতে পারে। আপিলের যখন শুনানি হয়, শুনানির পরে সেই রায় বহাল থাকবে কিনা এবং সেটি কার্যকর হবে কিনা, সেটি একান্তই কিন্তু উচ্চ আদালতের এখতিয়ার। ফলে সে সময় পর্যন্ত বিচারিক প্রক্রিয়া আমাদের অপেক্ষা করতেই হয়। সেখানে রাষ্ট্রের বা সরকারের নির্বাহী বিভাগের তরফ থেকে হস্তক্ষেপ করার কোনো জায়গা আসলে কিন্তু আইনত নাই। এবং সেটি যদি হয়, তাহলে আমরা বলবো যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি একটা হস্তক্ষেপ সেখানে হয়েছে। তা আমরা আশা করব যে আমাদের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে, এবং যেটা জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের গণ অভ্যুত্থানের যে ডিমান্ড ছিল যে আমাদের বিচার বিভাগটি প্রকৃত অর্থেই স্বাধীন হবে, তার বিচারিক কাজের দিক থেকে, তার সক্ষমতার দিক থেকে এবং তার বাজেটের দিক থেকে, সেই কাজটি যখন হবে তখন আমরা নিশ্চিতভাবেই বলতে পারবো যে বিচার বিভাগ স্বাধীনভাবে তার কাজটি পরিচালনা করতে পারছে। জি, ধন্যবাদ হাসান তারেক চৌধুরী। আমি আসতে চাই শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে। যে সংখ্যাটা শুনছিলাম আমরা, 118 জন নারী শিশু সব মিলিয়ে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা এবং ধর্ষণের ঘটনা ঘটেছে গত 1 বছরের মতো বেশি সময় ধরে এই ঘটনাগুলো চলছে, এবং এটির আসলে কন্ট্রোল করার মতো অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখছি যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন বারবার চলে আসছে সাধারণ মানুষের কাছ থেকে। এবং সেই সাথে আমরা একটা জিনিস দেখি যে সাধারণ মানুষ যেই মামলাগুলো নিয়ে বেশি কথা বলেন, যেটিকে নিয়ে বেশি চর্চা হয়, যেমন রামিসা হত্যা এবং সেই সাথে আসিয়া হত্যা, সেই মামলাগুলো নিয়ে সরকার অনেক বেশি তৎপর হয়, কিন্তু বাকি মামলাগুলো হারিয়ে যায়। এরকম অনেক ধর্ষণের ঘটনা আছে যেগুলো হয়তো বা নিউজ পেপারের একটা কোনায় পড়ে থাকে, সেগুলো নিয়ে চর্চা হয় না। তো সরকার শুধুমাত্র জনগণ যেদিকে যাচ্ছে সেদিকেই তৎপর হয়, বাকি মামলাগুলো কেন হারিয়ে যায়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ আলোচক বৃন্দ। এখানে দেখুন, মামলা হারিয়ে যাওয়া অথবা মামলা ত্বরান্বিত করা এগুলো তো বিচার বিভাগের বিষয়। আপনি এটার সাথে সরকারকে খুব বেশি আপনার এটার সাথে জড়িত করতে পারবেন না, অথবা জড়িত করানোর কোনো দরকার নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করলে আপনার বিচার কাজটা আরও দ্রুত হওয়া যায়, আরও দ্রুত মানে করা যায়। এটাই মামলাটাতে প্রমাণ বিচার করে বিভাগ দিল। আমি বিশ্বাস করি যে 118টি যে কেস বা 118টি ঘটনা, প্রত্যেকটি ঘটনায় বিচার বিভাগ অনেক বেশি নজরে নিতে চেয়েছে এবং আমলে নিতে চেয়েছে, কিন্তু সাধারণ মানুষেরও একটা নজরের বিষয় থাকে এবং তারা যেটি নিয়ে কথা বলতে চায় সেই বিষয়গুলোই সরকারের নজরে আসে, যারই প্রতিফলন আমরা দেখলাম রামিসা হত্যা মামলার রায় এবং আসিয়া হত্যা মামলার রায়। এটা তো স্বাভাবিক ঘটনা। যেই ঘটনাগুলোতে জনগণের মানে বেশি সম্পৃক্ত অথবা খুব বেশি প্রচার পায়, সেগুলোর ব্যাপারে জনগণের মানে সরকার একটা দৃষ্টি থাকে বা বিচার বিভাগের একটা দৃষ্টি থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর একটা দৃষ্টি থাকে যে বিচারটাকে তাড়াতাড়ি করার জন্য। এবং এটা যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এটা শাস্তি কার্যকর কবে হবে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। এখানে সরকারের কোনো হাত নেই। সেখানে আইনের অনেকগুলো ধাপ পেরোতে হবে এবং অনেকগুলো প্রক্রিয়া শেষ করার পরেই তারপরে একজনের ফাঁসির রায় কার্যকর হবে। সেক্ষেত্রে বেশ কিছু দেরি হবে। বাংলাদেশে এখন মানে বিচার অঙ্গনের যে অবস্থা, মানে আজ থেকে যদি শুরু করে অন্য নতুন কোনো মামলা ছাড়া পুরাতন যে মামলা আছে এই মামলাগুলো শেষ করতে আরও 10 বছর পারবে কিনা সন্দেহ আছে। মামলার ভীষণভাবে মামলার জট, যতগুলো মামলা হচ্ছে ঠিক ততভাবে বিচারক নিয়োগ করা হচ্ছে না, ততটা বিচারকরা ঠিক সেইভাবে মামলাগুলো নিষ্পত্তি করছে না। তারপরে আইনজীবী এবং আপনার উকিল মক্কেলদের একটা বিশেষ ব্যবস্থাপনায় বারবার সময় ক্ষেপণ করা ইত্যাদি ব্যাপারগুলো এখন আমাদের জন্য ওপেন সিক্রেট। এটা যেহেতু একটা জনগণের একটা চাপ ছিল, বিচার বিভাগ
এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ এটা দ্রুততার সাথে এটা নিষ্পত্তি করেছে, কিন্তু এটা কার্যকর করতে সময় লাগবে। জি, কিন্তু আমার মনে হয় কার্যকারিতা আমার মনে হয় এই ধরনের স্পর্শকাতর এবং দর্শনের মতো একটা নিকৃষ্ট ঘটনাকে আপনার নিরুৎসাহিত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য এবং এটাকে ইয়ে করার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক কিছু রায় হওয়া দরকার এবং শাস্তিটাও খুব দৃষ্টান্তমূলকভাবে দ্রুততার সাথে হওয়া দরকার, যেটা হতে গিয়ে সুপ্রিম কোর্টে মানে আদালত থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেখানে এক ধরনের একটা জটের সৃষ্টি হয় এবং সেখানে এটা বেশ কিছু সময় নেয়, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো আমরা মনে করি যে এখানে ধরেন আপনি আবার যেখানে হাতে কলমে এবং সাক্ষী সুবাদে একদম নিরঙ্কুশভাবে একটা জিনিস প্রমাণিত, সেখানেও যদি আবার আপনারা বলেন যে না এখানে ন্যায় বিচার আমরা নিশ্চিত করা হচ্ছে সরকারকে কিনা, ধন্যবাদ দিচ্ছি এই না, ধরনের সরকারকে রায়ের ধন্যবাদের জন্য না, এবং সেই সাথে আপনি সরকারকে ধন্যবাদের জন্য নাই বলতেছি না, আমরা চাই যে এই ঘটনাগুলো একদম সাক্ষ্য প্রমাণ একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে এবং এখানে একটা নিশ্চয়তা আছে, সেই ক্ষেত্রে আসামির ন্যায় বিচারের কথা বলে মানে আইনের মার প্যাচে জিনিসটাকে প্রলম্বিত না করে দ্রুততার সাথে করতে পারলে আমাদের সমাজের জন্য এটা উপকৃত হবে। কিন্তু ওই জায়গাটাকে আমরা কেউ অ্যাড্রেস করতে পারছি না। আমরাও আশা রাখি বাকি মামলাগুলো, বাকি যে ঘটনাগুলো ঘটছে এবং আরো বেশি আরো অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোতেও চাঞ্চল্যকর অনেক হত্যাকাণ্ড, যেসব হত্যাকাণ্ডের একদম মানে চাক্ষুষ সাক্ষী আছে, হত্যাকারী নিজে স্বীকারোক্তি দিয়েছে, জনগণ যেটি নিয়ে কথা বলছে সেটির বাইরেও সরকার এই গুলোর দিকে দৃষ্টিপাত করে সেই আশা আমরা রাখি। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনার নজরে একটা জিনিস দেখেন, আপনার এই যে সাংবাদিক যে সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়টা দেখেন, কতবার সময় নেওয়া হয়েছে বিচার অঙ্গন, যদি এতবার সময় মানে বিচার অঙ্গন থেকে পাওয়াটা কোনো দরকার ছিল না। তনু হত্যা মামলাটাকে একদম ইতিহাসের বিস্তৃতিতে চলে গিয়েছে, সেখানে কিন্তু সরকারেরও একটা সদিচ্ছারও একটা যেমন দরকার আছে, তেমনি বিচার বিভাগকেও কিন্তু মাথা উঁচু করে কোমর সোজা করে দাঁড়ানোর কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু বিচার বিভাগ কিন্তু আমরা বলতে পারি স্বাধীন বিচার বিভাগ। আপনারা যদি মনে করেন যে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব আছে, ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম কোনো কিছু অন্তত আমার দৃষ্টিতে কখনো পড়ে নাই। কিন্তু এই যে আমাদের আইনজীবী ভাই তারেক ভাই যেটা বললো যে এই যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাওয়ার পরে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। সেখানে কিন্তু চাইলেই কিন্তু আপনি ব্যাপারটাকে আপনি ত্বরান্বিত করতে পারবেন না, চাইলেই কিন্তু আপনি কিন্তু ব্যাপারটাকে সাগররুনি হত্যা এবং তনু হত্যা মামলায় কি কারণে আসলে ত্বরান্বিত হয়েছে আপনার মতে? এটা ত্বরান্বিত হয় নাই, এটা তো ইতিহাসের বিস্তৃতিতে চলে গেছে, সেখানে চলে গেছে। সেখানে বিচার যারা আছে বারবার সময় দেওয়ার কারণটা বিচারপতিদের পক্ষ থেকে কখনো বলা হয়নি যে আপনারা কি কারণে বারবার সময়টা নিচ্ছেন। আপনারা যে বারবার সময়টা নিচ্ছেন, সময় চাইলেই সময় দিচ্ছে, এইটা তো একজন বিচারের মানে মেরুদণ্ড সোজা করে কথা বলা দরকার ছিল। আমরা তো মেরুদণ্ড সোজা করা বিচারক দেখি নাই। আমরা নিম্ন আদালতে বেগম খালেদা জিয়াকে 10 বছরে কারাদণ্ড দেওয়ার পরে উচ্চ আদালতে কিন্তু সেটাকে আবার কিন্তু 5 বছর দেওয়ার পরে উচ্চ আদালতে কিন্তু এটাকে আবার 10 বছর দিয়েছে, কারণ তারা শপথবদ্ধ রাজনীতিবিদ ছিলেন সেই বিচারকরা। আমরা এই শপথবদ্ধ রাজনীতিবিদদের কবল থেকে বিচারালয়টাকে মুক্ত করে আমরা মুক্ত এবং স্বাধীন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। জি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী সমর্থক, আমলাতন্ত্র, ব্যবসায়ী সহ প্রায় সব পেশাজীবীদের অনেকের মধ্যে এবার দৃশ্যমান এবার আমাদের পালা এমন একটা সংস্কৃতি তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো পুলিশ, প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার, এরা সবাই যা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। বিএনপি সরকারের এই যে 100 দিন পার হলো, তারপরে এই পর্যবেক্ষণে প্রতিবেদনে টিআইবি বলছে যে পুলিশ, প্রশাসন এবং ব্যাংক খাতে দলীয় বিবেচনায় নিয়োগ, পদায়ন চলছে এবং নির্বাচনী ইশতেহার পরিপন্থী কাজগুলো যেটি করার কথা ছিল না বিএনপি সরকারের, সেটি ঠেকানো যাচ্ছে না। এর কারণটা কি যদি ব্যাখ্যা করেন সাদাত হোসেন সেলিম। অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছে দলীয় বিবেচনায় কোনো ব্যাংকে কোনো নিয়োগ দেওয়া হবে না এবং এখন পর্যন্ত কোনো মানে ব্যাংক এবং অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সুতরাং আপনি যদি বলেন যে দলীয় বিবেচনায় ব্যাংক খাতে কোনো সরকারি হস্তক্ষেপ, সেটা আপনার সম্পূর্ণভাবে মুক্ত আছে। অর্থনীতিকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং ব্যাংকগুলোকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আপনি জানেন যে বিগত সরকারের আমলে মানে ব্যাংকগুলো অপ্রয়োজনীয়ভাবে
অনেকগুলো ব্যাংক দেওয়া হয়েছে। যখন আপনার রাজনৈতিক বিবেচনায় যখন ব্যাংক দেওয়া হচ্ছে, একটা বাংলাদেশের 20 কোটি জনগণের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক গতি প্রকৃতি, সেখানে কতটা ব্যাংক আপনার কার্যকর থাকবে, কতটা ব্যাংকের প্রয়োজন আছে, সেটা বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু ব্যাংক দেওয়া হয়েছে। সেই সমস্ত ব্যাংকগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারের বিভিন্ন আমানত তারা গ্রহণ করেছে এবং জনসাধারণকে অতি লোভ দেখিয়ে বেশ কিছু টাকা তাদের ডিপোজিট করার পরে সেই ব্যাংকগুলো কিন্তু দলীয় হয়ে গেছে এবং সেই ব্যাংকগুলোর কিন্তু মালিক পক্ষ কিন্তু কোটি কোটি শত শত কোটি টাকা কিন্তু আপনার লোপাট করে দিয়েছে এই রাজনৈতিক বিবেচনায়। সুতরাং বিএনপি সরকারের প্রথম থেকেই রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংকে হস্তক্ষেপ করা অথবা রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংকের চেয়ারম্যান অথবা কোনো ব্যাংকের এমডি নিয়োগ করার বা পরিচালক নিয়োগ করার বিভিন্ন খাতের কথাই বলা হয়েছে। পুলিশের সাথে আবার ব্যাংকের সাথে আনবেন না। পুলিশ তো পুলিশের কোনো দলীয় পরিচয় আছে? ব্যাংকে আপনি বলতে পারেন যে অতীতে ব্যাংকে পরিচালনা পরিষদে রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয় কোনো পুলিশে কোনো আইজিপি অথবা ডিআইজি নিয়োগ করার কোনো উপায় আছে? আমি একজন সংসদ সদস্য, আমাকে কি সরকার চাইলে পুলিশে আইজি নিয়োগ করতে পারবে? আমাকে কি সরকার চাইলে পুলিশের ডিআইজি নিয়োগ করতে পারবে? না তারেক ভাইকে চাইলে সরকারের পক্ষ থেকে নিয়োগ করতে পারবে? সেই পুলিশের নিয়োগ প্রক্রিয়া তো সম্পূর্ণ ভিন্ন। আপনি অর্থনৈতিক বা ব্যাংকের সাথে আপনার পুলিশের নিয়োগের তো আপনি এটা আনতে পারেন না। এটা আমরা বলছি না, এটা টিআইবি বলছে। আচ্ছা, টিআইবির একটা রিপোর্টের প্রসঙ্গে কথাগুলো টিআইবি কি বলেছে এখানে? জি, বলেছে যে পুলিশ প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার, যেটি বলছিলাম আমি কিছুক্ষণ আগে, শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় এবং গোষ্ঠী বিবেচনায় নিয়োগ পদায়ন অব্যাহত, যা বিএনপি নির্বাচনী অঙ্গীকার আপনারা যেটি করেছেন সেটির পরিপন্থী। না, এখানে স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে বিএনপি তাদের আপনার কিছু রাজনৈতিক পরিচয় আছে, এই ধরনের অনেককেই প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গীকার করে সরকার গঠন করা হয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এটা কোনো আঞ্জুমানের মফিদুল ইসলাম না। এখানে বিএনপি সরকার গঠন করার পরে বিএনপির দায়িত্ব নয় যে জামাত ইসলামের একজনকে প্রশাসক নিয়োগ করা অথবা এনসিবি কাউকে প্রশাসক নিয়োগ করা, এটা কোনো দায়িত্ব বিএনপির নয়। বিএনপি যেহেতু রাষ্ট্রীয়ভাবে ম্যান্ডেট পেয়েছে, সেখানে বিএনপি তার দলীয় লোককে প্রশাসক নিয়োগ করতেই পারে। এটা সারা বিশ্বব্যাপী আছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে সরকারি দল বিরোধী দলের কাউকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই এবং টিআইবি এটা কোনো মানে আলাদা কোনো দৃষ্টান্ত না যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য অসাধারণ একটা নজির স্থাপন করেছে বিএনপি যে দলীয় বিবেচনার মুখে নিয়োগ করা হয়েছে, পৃথিবীতে আর কোথাও নয়। এ ধরনের কথা কি টিআইবি বলতে পেরেছে? এটা বলতে পারে নাই। এটা টিআইবি বলার কোনো রকম সুযোগ এখানে নেই, কারণ এটা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। শাহাদাত হোসেন সেলিম, আবার আসবো আপনার কাছে। আলাউদ্দিন মোহাম্মদ একই প্রসঙ্গে আসতে চাই। সরকারের 100 দিন সুশাসনের ঘাটতি এবং দলীয় প্রভাব নিয়ে টিআইবির যে রিপোর্ট, সে প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাই, যে আসলে আপনি দলীয় প্রভাব দেখেন কিনা। এটা তো শাহাদাত হোসেন সেলিম ভাই স্পষ্ট করে দিয়েছেন, তারা স্ট্যাটাস কিউ মেনেই কাজ করবেন। বলো না যে পৃথিবীর কোথাও যদি বিএনপি এমন হতো যে একমাত্র বিএনপি শুরু করেছে, তাহলে আপনি সমালোচনা করতে পারতেন। কিন্তু যেটা আওয়ামী লীগ শুরু করেছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা রক্ত দিয়ে চেঞ্জ চাওয়ার পর আওয়ামী লীগ মানে বিএনপি ইশতেহার দিয়েছে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি ভাঙার পর এখন আপনি তাদেরকে এটা বলতে পারবেন না কেন, তারা একটা শুরু করে নাই, আমরা স্টপ করবো কোথায়? সো এই প্রসঙ্গে আমার মনে হয় বিএনপি যেই কাজটা করছে সেটা আমি পরে আসি। প্রথমত ভাই যেটা বলেছেন, আমার কাছে মনে হয় যে এটা খুব অনেস্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমরা এটাকে স্বাগত জানাই যে তারা চেঞ্জ করবেন না, তারা আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছেন তারা সেভাবেই চালাবেন। তো সেই জায়গায় আমার এই বিষয়ে কোনো মতামত নেই। আমার যেটা মতামত আছে যে 100 দিনের সরকারের কথা বললেন, কিংবা এই সরকারের যে প্রতিশ্রুতি, আপনি দেখেন প্রায় প্রতিদিন আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস থেকে শুরু করে সব জায়গায় সরকারের কাছে অর্থ নাই। প্রতিশ্রুতি দিয়েছে আপনার গাদা, কিন্তু অর্থ তো নাই দেশে। দেশে $278 বিলিয়ন আওয়ামী লীগ এখান থেকে লুণ্ঠন করেছে গত 15 বছরে। এটা আপনার সিপিডির যে দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র থেকে, অন্যান্য রিপোর্টে একই ধরনের তথ্য এসেছে। এখন তো সরকারের কাছে টাকা নাই। আপনি দেখেন ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ, যে সরকার কিন্তু চেয়েছিল যে পুরাতন যে মালিকরা তারা আপনার 7.5% মানে সরকার যে তাদের সহযোগিতা দিয়েছে তার 7.5% জমা দিয়ে আবার মালিক হতে পারবেন এবং পরবর্তী 2 বছরের মধ্যে তারা আপনার আরেকটা অংশ জমা দিয়ে পরিচালনা করতে পারবেন। এটা কি রাখতে পেরেছেন? পারেন নাই। বিশ্বব্যাংক তার যে $500 মিলিয়ন যে সহযোগিতা, এই সহযোগিতার সাথে এটা বাইন্ডিং করে দিয়েছে যে তুমি যে এইভাবে ব্যাংকিং খাতে নিজেদের মতো করে আপনার মানে সুশাসনের বিপরীতে যেটা দুঃশাসন চালাতে চাচ্ছ, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। আমি অ্যাকসেপ্ট করবো না মানে কি, যে আমি আমার সহায়তা তোমাকে দিব না। বিএনপি কিন্তু সরে আসছে। কিন্তু যখন জনগণ বলে আমি সুশাসন চাই, যখন এই দেশের নাগরিকদের কাছ থেকে দাবি আসে, তখন কোনো সরকারে আপনার টনক নড়ে না। যখন আপনি যার IMF থেকে অর্থ আনতে যাবেন, অর্থ তো পান নাই, তো
কেন পান নাই অর্থ? কারণ তো এটাই যে আপনি তো যে আপনার প্রায় $5.1 বিলিয়ন প্রতিশ্রুতি ছিল, প্রথমে এটা আর কম ছিল, পরে বেড়ে হয়েছে। আপনার লাস্ট কিস্তি তো বিএনপি সরকার আসার পর তো আপনার কোনো মানে কিস্তি আপনার এখন ছাড় হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি এখন সংস্কার বাস্তবায়ন করছেন না। কেন সংস্কারের সাথে সম্পৃক্ত? আপনি যে এই যে সুশাসন যদি না দেন, সুশাসন তো সংস্কারের একটা অংশ, ধরেন একটা আউটকাম। আপনি যদি আগের মতো দেশ চালাতে পারবেন, কিন্তু আগের মতো দেশ চালালে আপনি ধরেন মানে বলেন যে একই যাত্রায় দুই গন্তব্য হতে পারে না। যাত্রা যদি হয় আওয়ামী লীগের মতো, গন্তব্য একই রকম হবে। সো আজকের যেই টিআইবি রিপোর্টটা করেছে খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ভালো প্রতিশ্রুতি আছে আপনার সরকারের উচ্চ পর্যায় থেকে, আপনার টেকনোক্রেটদের জায়গা থেকে। গভর্নমেন্ট তো মূলত টেকনোক্রেট চালাচ্ছে, রাজনীতিবিদ আপনি খুঁজে পাবেন না, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে। আমরা এখন পর্যন্ত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কোনো মন্তব্য দেখি নাই। সো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটার সাথে আমাদের ডেমোক্রেসির সম্পর্ক আছে। আপনি জনগণের দ্বারা নির্বাচিত মানুষের হাতেই আপনার দেশ পরিচালনার সুযোগ থাকা উচিত। এখন আমরা দেখছি এই সরকারের বেশিরভাগ সিদ্ধান্ত আপনার যারা নির্বাচিত না তাদের হাত ধরে হচ্ছে। এটা হোক পররাষ্ট্রমন্ত্রী, হোক অর্থ উপদেষ্টা, কিংবা আপনার অন্যান্য যে উপদেষ্টা যারা আছেন, সবার ক্ষেত্রে কম বেশ সেম সিচুয়েশন। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরকারের বড় পার্থক্য হলো যে এই সরকারের একটা পার্লামেন্ট আছে, কিন্তু আপনি যদি উপদেষ্টা পরিষদ বলেন অথবা সরকারের যে নীতি নির্ধারণ জায়গায় কিন্তু জনগণের অংশগ্রহণ আমরা এখনো প্রত্যক্ষ করছি না। তো মূল জায়গাটা হলো যে হ্যাঁ, এটা সত্য যে সরকার 100 দিনে যেটা করেছে, 100 দিনে আমরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখি নাই, কিন্তু 100 দিনে একটা বড় আপনার হতাশার জন্ম দিয়েছে। হতাশাটা হলো কি, আপনি 100 দিন, আপনি আগামীতে যে 100 মাসের জন্য পরিকল্পনা করছেন, 100 মাসের পরিকল্পনা আপনার ফুটপ্রিন্ট অথবা আপনার যে প্রাথমিক যে স্টেপ, এটা তো 100 দিনের মধ্যেই হবে। ধরুন সেই বার্তা জনগণ পায় নাই। জনগণের কাছে যদি আপনি এখনো জিজ্ঞেস করেন, জনগণকে ফিল করছে না যে দেশে সরকার আছে। জনগণ বাজারে গিয়ে ফিল করছে না যে বাজারে কোনো রেগুলেশন আছে। জনগণ, আপনাদের দল যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন, তারা মাঠ পর্যায়ে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়, ছোট করে যদি একটু বলেন। যে এই যে এবার আমাদের পালা, এই সংস্কৃতি যেটা থেকে আসলে কোনো দলই বের হয়ে যেতে পারে না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আগে আওয়ামী লীগ পারেনি, এখন বিএনপি পারছে না, যেমনটা আমরা শুনছিলাম সাদাত হোসেন সেলিমের মন্তব্য থেকে যেটা বুঝলাম। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি পরিষ্কার করেন যে কি কারণে আসলে রাজনৈতিক দলগুলো এই অবস্থান থেকে বেরোতে পারে না, সুনির্দিষ্টভাবে যদি বলেন। সুনির্দিষ্টভাবে হলো যে রাজনৈতিক দলগুলো যে তার ফাইন্যান্সের একটা বড় উৎস হলো এক্সটর্শন। আপনি দেখেন যে বড় রাজনৈতিক দলের কারোরই কোনো অর্থনৈতিক পলিসি নাই। এটা যে দল পরিচালিত হয়, এই যে নির্বাচনে হাজার কোটি টাকা খরচ হয়, এটা কোথা থেকে আসে, কোথায় যায়, সে ধরনের কোনো পরিকল্পনা নাই। না থাকার কারণে সরকার আসলে বিভিন্ন জায়গায় দলগুলো মানে আঞ্চলিকভাবে দুর্বৃত্ত জন্ম দেয়। আপনি এই সিস্টেমের মধ্য দিয়ে এক একটা জায়গায় এক একজনকে একরকম ইজারা দেওয়া হয়, এক একটা পরিবারকে দেওয়া হয়, সে ওই জায়গাটা আপনার শাসন করে এবং সেখান থেকে একটা বখরা চলে আসে কেন্দ্রে, এটার মাধ্যমে পরিচালিত হয়। এই জায়গা থেকে যদি গভর্নমেন্ট না বের হতে পারে, গভর্নমেন্ট তো দলের ভিতরে সুশাসন আনতে পারবে না। দলের ভিতরে যদি সুশাসন না আনতে পারে, তাহলে এই দল তো সরকার চালাচ্ছে, দলের একটা প্রতিনিধিত্ব তো সরকার আপনার পরিচালিত করছে, তাহলে সরকার কিভাবে সুশাসন উপহার দিবে? এটা কি সিস্টেমের অংশ? সিস্টেম না, মূল জায়গায় রাজনৈতিক দলের আভ্যন্তরে সংস্কার লাগবে, রাজনৈতিক দলের ট্রান্সপারেন্সি লাগবে, রাজনৈতিক দলের যে অর্থের উৎস, অর্থের ব্যয়, জায়গা ট্রান্সপারেন্সি লাগবে। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। হাসান তারিক চৌধুরী, এই সরকার গঠনের 100 দিন পার হলো, দুদক, মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো পুনর্গঠনের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখলাম না সরকারের পক্ষ থেকে। এই যে প্রাতিষ্ঠানিক স্থবিরতা, এটা দীর্ঘমেয়াদে আমাদেরকে ভোগাবে কিনা, গণতান্ত্রিক এবং মানবাধিকার পরিস্থিতিকে আরো বেশি দুর্বল করে ফেলবে কিনা, ঝুঁকিতে ফেলে দেবে কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই, কারণ অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমাদের দেশে একটি প্রচলিত কবিতার একটি লাইন আছে, কেউ কথা রাখেনি। তো আমাদের রাজনীতির অবস্থাটা হয়েছে তাই। আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, 24-এর অভ্যুত্থান দেখলাম, এবং সেই অভ্যুত্থানের অঙ্গীকার ছিল একটা বৈষম্যহীন সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা, এবং কথা ছিল রাষ্ট্রীয় নীতির মধ্যে সেটা প্রতিফলিত হবে। তো রাষ্ট্রীয় নীতি আমরা কোথায় দেখব? আমরা যখন বাজেট হবে, সেটা একটা রাষ্ট্রের অর্থনৈতিক নীতি। রাষ্ট্র যখন বিচার বিভাগ নিয়ে কথা বলবে, সেটা রাষ্ট্রের একটা অর্থনৈতিক নীতি, রাষ্ট্রের একটা পলিসি ডিসিশন। তো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু কথা রাখার দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না। যেমন ধরেন, যেটা খুব ইতিমধ্যে জনাব আলাউদ্দিন বলেছেন যে ফাইন্যান্স সবসময় একটা গুরুত্বপূর্ণ জায়গা যে কোনো প্রতিষ্ঠানের জন্য, কিন্তু এই ফাইন্যান্সের জায়গাটা দুর্বৃত্তায়িত। অর্থাৎ দলের টাকা কোত্থেকে আসে, নেতার জীবনযাপনের টাকা কোত্থেকে আসে, এবং নির্বাচনের টাকা কোত্থেকে আসে। এই তিনটা প্রশ্ন যদি আমরা করি নেতাদের কাছে, দলের কাছে, রাষ্ট্রের কাছে, অনেক চিত্রই কিন্তু সামনে চলে আসবে, এবং সাধারণ মানুষ এটা জানে। এবং মানুষ এই অপসংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতি দেখতে দেখতে এটাকেই নিয়ম বলে ধরে নিয়েছে, এটাকেই ভবিতব্য বলে ধরে নিয়েছে, যার ফলে মৌলিক যে কাঠামোগত সংস্কার এটি কিন্তু হচ্ছে না। সে কারণে আজকে দেখেন, আমি যদি বিগত 4 মাসের পরিসংখ্যান আপনাকে দেই,
বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া হিসাব মতে মার্ডার হয়েছে 1142টি, কিডন্যাপ হয়েছে 347টি, ডাকাতি হয়েছে 591টি, এবং আমি আগেই বলেছি যে শিশু ধর্ষণ হয়েছে 118টি। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা তো আমাদের কাম্য ছিল না। এবং একই রকমভাবে ব্যাংকিং সেক্টরে, আমাদের অর্থনৈতিক খাতে আমরা যে একটা মিনিমাম রিফর্ম আশা করেছিলাম, আমরা যেটাকে বলি যে মর্নিং শোজ দ্য ডে, আমরা নিশ্চয়ই বলতে চাই না যে প্রথম 100 দিনে বাংলাদেশটা বেহেশত হয়ে যাবে, কিন্তু আমরা তো এটা আশা করতে পারি যে বেহেশতের দিকে যাওয়ার একটা ইঙ্গিত আমরা পাবো। সেটা কি? যেমন ধরেন আমরা শুনেছি যে এবারের বাজেটের ফিলসফি হলো অর্থনীতির গণতন্ত্রীকরণ। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো সংখ্যাগরিষ্ঠের শাসন, এবং একই সঙ্গে সংখ্যালঘুর স্বার্থও তারা রেশনালিটির সাথে দেখবে। এখন আমাদের দেশের মেজরিটি কারা? মেজরিটি হলো সাধারণ খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। তাহলে আমাদের দেশে অদ্যাবধি কোনো জাতীয় মজুরি কাঠামো একটা স্ট্যান্ডার্ড ধরে যে এই হলো আমাদের দেশের মিনিমাম স্যালারি স্ট্যান্ডার্ড, জি। সেটি কি আমাদের রাষ্ট্রের তরফ থেকে এসেছে? যখন সেটি থাকবে না, তখনই কিন্তু আপনি ঘুষ দুর্নীতির রাস্তাটা খুলে দিলেন, এবং ঘুষ ছাড়া কোনো কাজ হবে না এবং দুর্নীতি ছাড়া কোনো কাজ হবে না। যে কারণে টিআইবি আজকে যে কথাটি বলছে তার গোড়া কিন্তু ওই জায়গায়, যে সংগঠিত করাপশন এবং এর সংঘবদ্ধ এবং সেই সাথে nexus। আরেকটা কথা বলেছে, টিআইবি সুনির্দিষ্টভাবে বলেছে যে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশগুলো বিএনপি সরকার যে বাতিল বা স্থগিত করেছে, সেইটি আসলে তাদের যে নির্বাহী ক্ষমতা, নির্বাহী সরকারের যে ক্ষমতা, সেটাকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। সেই কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাটা কি আসলে তারা করছে কিনা সরকার, এই বিষয়টি যদি বলেন। দেখেন, অন্তর্বর্তী সরকারও তো আসলে দুধে ধোয়া তুলসী পাতা নয়, কারণ অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা যারা ছিলেন তাদের আমলনামা তো ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি, এবং আমি জানি না আমাদের মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে কি বলবেন। আশা করি উনিও এই বিষয়ে কিছু বলবেন, এবং এগুলো নিয়েও পার্লামেন্টে আমাদের মনে হয় যে আলোচনা হওয়া দরকার। কারণ একটা অভ্যুত্থান বা একটা মুক্তিযুদ্ধ কাউকে কিন্তু দুর্নীতি করার আনলিমিটেড লাইসেন্স দেয় না, এরকম ইনডেমনিটি কাউকে দেওয়া হয়নি। আন্দোলন, যুদ্ধ, অভ্যুত্থান সবকিছুই হয় হলো ফর দ্য পিপলস লিবারেশন। তো পিপলস লিবারেশন যদি না হয়, সেই জায়গায় লিবারেশন যদি করাপশনে পরিণত হয়, এইটা তো কোনো অঙ্গীকার হতে পারে না। সে কারণে আজকে পরিষ্কারভাবে বলতে হবে এই 100 দিনে যে কাকে কাকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, কার সম্পর্কে কোনো কথা বলা যাবে না এবং কার সম্পর্কে কথা বলা যাবে, এগুলোই হলো কিন্তু ইন্ডিকেশন। কিন্তু আমরা এই যে বাজেটটি হতে যাচ্ছে, সেই বাজেটে আমরা শীর্ষ ব্যাংক লুটেরাদের সম্পর্কে কিন্তু আলোচনা শুনতে পাই না। আপনি দেখেন আমাদের ব্যাংকগুলোর যে সুদনীতিটা কীরকম, এটা হলো সবসময় দেখা যাচ্ছে যে এটা হলো বড় লোকের স্বার্থ রক্ষাকারী। একটা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা কিন্তু সুদনীতি হয় না। জেনুইন যারা উদ্যোক্তা, যারা বিদেশে টাকা পাচার করবে না, দেশীয় শিল্প গড়ে তুলবে, তার জন্য কিন্তু ব্যাংকের ঋণ পাওয়া খুব কঠিন। যে লুটপাট করবে, মানি লন্ডারিং করবে, তার জন্য সহজ, কারণ তার সাথে পলিটিক্যাল কানেকশন আছে। একই রকমভাবে ট্যাক্সের বেলাও দেখবেন, আমাদের দেশে ট্যাক্স নীতি কারা? জনগণ সবাই ট্যাক্স দিচ্ছে, কিন্তু ট্যাক্সের বেনিফিট কি সাধারণ মানুষ পায় না। ওই ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু লুটপাটটা চলে। ফলে এই জায়গাগুলোতে স্বচ্ছতা আনার জন্য, যেটা টিআইবি বলেছে, আপনি ব্যাংক রেগুলেশন আইন বলেন বা আপনি আমাদের ট্যাক্সেশন ল বলেন, আমাদের যত আইন রয়েছে সব আইনের গোড়ার কথাই কিন্তু স্বচ্ছতা। স্বচ্ছতাকে এনশিওর করার জন্য যে লিগ্যাল স্ক্রিনিংটা কিন্তু এস্টাবলিশ করা হয়নি। সেটা যদি 100 দিনে আমাদের ক্ষমতাসীন দল করতে পারত, তাহলে আমরা হয়তো একটা ইঙ্গিত পেতাম। আর বিরোধী দল পার্লামেন্টে যেটা করে, আমি বিরোধী দলের সমালোচনা এই জায়গাটাই করব যে তারা এক ধরনের ব্লেম গেমের মধ্যে আছে। তারা ক্রমান্বয়ে ব্লেম করে যাচ্ছে, কিন্তু অল্টারনেটিভটা কি এবং রাস্তায় তারা কোথায়? আমরা কিন্তু তাদেরকে পার্লামেন্টে অনেক ইস্যুতে সরব দেখি, কিন্তু আসল যে ইস্যু, আমাদের দেশের যে একটা এত বড় রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী চুক্তি হয়ে গেল, সেই চুক্তির জন্য কিন্তু আমরা বিরোধী দলকে রাস্তায় নামতে দেখিনি। হাসান তারেক চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। আমি আসতে চাই সাদাত হোসেন সেলিম। অনেকগুলো প্রশ্ন আসলে জমা হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে 7 মন্ত্রীর কাছ থেকে 100 দিনের কাজের হিসাব চেয়েছেন এবং বাজেটকে জনবান্ধব করার কথা বলেছেন। হাসান তারেক চৌধুরীর কথায় অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে। এই যে বাজেটের
কোন কোন খাতে আসলে বাজেট বরাদ্দ রাখা হয়েছে সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় আমরা উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাই না, তাদেরকে এনকারেজ করি না, এবং যারা আসলে টাকা দেশের বাইরে নিয়ে যায় সেই সেক্টরগুলোতে আমাদের বারবার প্রত্যেক সরকারের অনেক বেশি মনোযোগ লক্ষ্য করি। এই ক্ষেত্রে এবারের সরকার ব্যতিক্রম হবে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন 2009 সাল থেকে ধারাবাহিকভাবে টকশো করে আসছি এবং জীবনের ঝুঁকি নিয়ে টকশো করেছে। টকশোতে শরীরের উপর আঘাত এসেছে, টকশো থেকে আপনার র্যাব এসেছে ধরে নিয়ে যাওয়ার জন্য, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কিন্তু একটা বিশ্বাস দৃঢ়তার সাথে সবসময় মনের মধ্যে ছিল যে এই সরকারের পতন হবে। স্বৈরশাসকের বিরুদ্ধে নিরলসভাবে আমরা কিন্তু লড়াই করেছি। আমরা কিন্তু প্রতিদিন একটা একটা বারুদের স্তূপ তৈরি করেছি। আমরা জানতাম যে বারুদের স্তূপে একদিন একটা অগ্নিকাণ্ড ঘটবে এবং এই অগ্নিকাণ্ডে সরকারের তাও সেটা আপনার খানখান হয়ে যাবে। একটা কোটা বিরোধী একটা আন্দোলনের মধ্যে একটা ছাত্রদের সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা, এক পর্যায়ে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনকে স্থগিত করার পরও কিন্তু জনগণ কিন্তু নেমে গেছে। আমরা কিন্তু আপনার 17 বছর কিন্তু এই জনগণকে নামানোর জন্য আমরা সোপান তৈরি করে গেছি, দিনের পর দিন আন্দোলন করে গেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, 1 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি প্রতিদিন আপনার আপনার আদালতের বারান্দায় ঘুরেছে। এই একটা সফল একটা অভ্যুত্থান বলেন, একটা বিপ্লব বলেন, আমরা সফল এবং বিপ্লবটাকে আমরা সেদিনই হারিয়ে ফেলেছি যেদিন আমরা সুযোগ সন্ধানী, বর্ণচোরা এবং আরও খারাপ ভাষা বলতে পারলে আমরা ডক্টর ইউনূসকে আমরা সরকার প্রধান হিসেবে মনোনীত করেছি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এর চাইতে অন্য যে কোনো XYZকে যদি আমরা নিয়োগ করতাম ডক্টর ইউনূস ছাড়া, তাহলে কিন্তু আজকে ইতিহাস অন্যরকম হতো। পাশাপাশি 8 তারিখে সরকার গঠন হওয়ার পরে 9 তারিখে টকশোতে বলেছে যে এই বিপ্লব হারিয়ে যাবে, কারণ বিপ্লবের যারা প্রধান মুখ, তারা সরকারে অংশগ্রহণ করা, কোটার বিরুদ্ধে আন্দোলন করে গিয়ে কোটাতে মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, এখানেই সরকারের 12টা বেজে গেছে। আমাকে একটু কথা বলতে দেন। এরপরে এই সুযোগ সন্ধানী ডক্টর ইউনূস সাহেব বেছে বেছে তার সমস্ত আপনার এমন উপদেষ্টাগুলোকে নিয়োগ করা হয়েছে যেসব উপদেষ্টার দ্বারা দেশ জাতির কোনো উপকারে হয়নি। বারবার বলেছি, আমার সাথে ব্যক্তিগতভাবে অন্তত 5-6 বার কথা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা এককভাবে কথা হয়েছে, মিনতি করে করুণা করে হলেও বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন। উনি ওই উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন নাই। ক্লাস 10-এর ছেলে গিয়ে আপনার ডিসি পরিবর্তন করেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, হাজার হাজার টাকার বিনিময়ে। আপনার কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, সচিব নিয়োগ করা হয়েছে স্ট্যাম্পে সাইন করার পরে। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে পুরো দেশটাকে একটা একটা বাজে অবস্থায় নিয়ে গেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশর তারা একটা মব সৃষ্টি করেছে কি ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতা দেখতে চাই। আমরা চেয়েছি যেন তেনভাবে হোক, আমরা একটা নির্বাচনে জনগণ ভোট দেবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের কাছে যাই। আমি সংসদ সদস্য হয়েছি, আমি 17 বছর ঘুমাতে পারি নাই আপনার আতঙ্কে, আর এখন ঘুমাতে পারছি না জনগণের প্রতি যে আমার যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টে। একটা কমিটেড গভর্নমেন্ট থাকলে আজকে এই অবস্থাটা হতো না। আচ্ছা, এই 100 দিনে কি আপনি বলতে পারবেন যে ব্যাংক খাতে কোনো বড় ধরনের আপনার ঋণ দেওয়া হয়েছে কোনো একটা প্রতিষ্ঠানকে? আপনি কি বলতে পারবেন এই 100 দিনে টাকা পাচার করা হয়েছে? বাংলাদেশের মতো জায়গায় 14% সুদ দিয়ে ব্যবসা করাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে আপনার সুদের হার সিঙ্গেল ডিজিট আনতে হবে, আপনার ব্যবসা বান্ধব একটা পরিবেশ বজায় রাখতে হবে, সুশাসন কায়েম করতে হবে, আমলাতন্ত্রের জাতাকল থেকে দেশকে মুক্ত করতে হবে। আমলাতন্ত্র যেভাবে চালাবে মন্ত্রীরা সেভাবে চলবে, সেইরকমভাবে হলে কিন্তু দেশটা আগাবে না। গতকালকে আপনি বলেছেন, গতকালকে আমাদের পার্লামেন্টারি পার্টি একটা মিটিং ছিল, সেখানে আমাদের 7 জন মন্ত্রী গত 100 দিনে তারা কি কি কাজ করেছেন এবং সামনে কি কি কাজ করেছেন, কি কি কাজের লক্ষ্যমাত্রা আছে, কতটুকু কাজ করেছেন, কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু কাজ করা দরকার ছিল, কতটুকু পারেন নাই, এই কথাগুলো খোলামেলা কথা বলেছে। আমরা অনেক কথা আমরা প্রশ্ন করেছি সেখানে, অন্তত আমি কয়েকবার প্রশ্ন করেছি মন্ত্রীদেরকে, মন্ত্রী মহোদয়রা সেটা উত্তর দিয়েছেন। এবং সরকারকে একটা জবাবদিহিতা, একটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে আমরা একটা জবাবদিহিমূলক একটা সরকার চাই, এবং একটা জবাবদিহিমূলক একটা
মানে বিরোধী দল চাই, যে বিরোধী দল আপনার জনগণের প্রতি জবাবদিহি করবে, আবার সরকারকেও আপনার শাহাদাত চোখে হোসেন আঙুল সেলিম, আমি দিয়ে বুঝতে পেরেছি আপনার আপনার কথা। আপনার ভুল ত্রুটিগুলো তুলে বুঝতে পেরেছি ধরবে। আপনার কথা। 17 বছর ধরে আপনারা অনেক চেষ্টা করেছেন ফ্যাসিস্ট সরকারকে নামাতে। 2009 সাল থেকে আপনি প্রতিবাদ করে আসছেন, আপনার কথা থেকে যেটি পেলাম। তারপরও এখন যে প্রশ্নগুলো বারবার আসছে, এই যে আওয়ামী লীগের যে পরিণতি, সেটা দেখেও বিএনপি সরকার এখনো পর্যন্ত সেই একই পথে হাঁটছে কেন? না, এই যে দেখুন, এই 3 মাসের মধ্যে এই ধরনের কথা বলা মানে এটা আপনাদের এক ধরনের দুঃসাহস বলবো, এবং আপনারা এক ধরনের 17 বছরের শাসনকে আপনারা এটাকে জায়েজ করতেছেন। 17 বছরের আওয়ামী লীগ হেন কোনো সেক্টর নয় যে সেক্টরটাকে ধ্বংস করেছে, নির্বাচনটাকে ধ্বংস করেছে, একটা পরিবারতন্ত্র কায়েম করেছে, নির্বাচনটাকে নিষ্পেষণ মানে ইয়ে করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। 100 দিন হয়নি একটা সরকারের মেয়াদ। 100 দিন পার হয়নি, কিন্তু 100 দিনে 100 দিনের কয়েকটা সরকারকে বিষয় আমি তো আপনাকে বলি, পরিষ্কার। জি, আমি আপনাকে বলি, আপনাকে শেখ প্রশ্নটা হাসিনা, শেষ করে দিই। না শেখ হাসিনা কিন্তু প্রশ্নটা নিজের শুনেন। থেকে স্বৈরাচার হয় নাই। শেখ হাসিনাকে স্বৈরাচার করেছেন আপনারা মিডিয়া, শেখ 100 হাসিনাকে দিন, জি। স্বৈরাচার করেছে বিচারাঙ্গন, শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে আপনার আমলা, শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে এই বাহিনীগুলো। সেখানে আপনি 100 দিন না যেতে আপনারা বলছেন যে আপনারা আওয়ামী লীগের পথে হাঁটছে, আপনি বলছেন আপনার যে 17 বছর 100 দিন পরিণতি। পার না হলে প্রশ্ন করাটা দুঃসাহসের মতো, না কিন্তু না, আমি এটা তো বলবো, না, আপনি কিন্তু 17 বছরে আমি আওয়ামী লীগের একটা কথা বলতে শাসনকে, চাই যে 100 দিন না আপনি 17 বছরে আওয়ামী লীগের শাসনকে 100 দিনের বিএনপি শাসনের সাথে তুলনা করে আপনি বলতেছেন যে আপনার ওই কিছুক্ষণ আগে বিএনপিকে হাসান তারেক আওয়ামী লীগের বলছিলেন, পরিণতি ভোগ করতে কিছুক্ষণ হবে। আগে এই হাসান কথাটা তারেক বলাটা কিন্তু, চৌধুরী, এই কথাটা কিন্তু আপনারা আওয়ামী লীগ আপনি আমলে কথাটা বলতে শেষ পারেন করতে না। দেবেন। কিছুক্ষণ এই আগে কথাগুলো হাসান আওয়ামী তারেক লীগ আমলে চৌধুরী বলতে পারেন না আপনারা। বলছিলেন যে মর্নিং শোজ দ্য ডে। আমার মনে হয় এই কথাটা আমাদের কথা না, এই কথাটা আরো আমাদের যে দুজন অতিথি রয়েছেন তাদেরও একই কথা। ওনাদের দেখার দৃষ্টিভঙ্গি ভুল থাকতে পারে। আমরা মর্নিং শোজার যে আমরা প্রথম দিনে দেখেছি জনাব তারেক রহমান অসাধারণভাবে একটা 100 দিন আপনার পার দায়িত্ব হওয়ার শুরু পর করেছে। দুদক, মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, এগুলো পুনর্গঠনের যে সংস্কারের উদ্যোগ, সেগুলো নেওয়া হয়নি। তাহলে আমরা কি ধরে নেব? দুদক পুনর্গঠন করা হয়েছে, দুদকের কার্যকারিতা পরিচালিত করছে। দুদক আগের মতো যে একজনকে ক্লিন চিট দেবে সেই ধরনের দুদক এই মুহূর্তে নেই। তারপরে আপনি যে মানবাধিকার, আমরা মানবাধিকারকে আমরা আরও এই সংসদে আমরা মানবাধিকারের বিল আমরা আনবো। এই সেখানে গুম কমিশন এবং মানবাধিকার কমিশনকে আমরা একত্রিত করে আরও জবাবদিহিতামূলক আমরা আইনের যেখানে অসঙ্গতি আছে, আইনের অসঙ্গতিগুলো আমরা দূর করব। কিন্তু আমার দুঃখ লাগে এই কারণে, আপনারা যে মিডিয়া শেখ হাসিনাকে দানবে পরিণত করেছেন, সেই মিডিয়া আজকে 100 দিনের মাথার একটা সরকারকে আপনারা 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সরকারের সাথে আপনারা তুলনা করে ফেলছেন অবলীলায়, এবং জনগণের আপনারা এক ধরনের ভুল বার্তা দিচ্ছেন। অভ্যুত্থানের পরে নতুন সরকার এসেছে, তার কাছে প্রত্যাশা মানুষের অন্যরকম থাকবে, অবশ্যই অন্যরকম। এবং জনাব তারেক রহমান তার চলনে বলনে কথাবার্তায় আচার আচরণের তিনি প্রমাণ করে দিচ্ছেন যে যিনি সেবক হিসাবে কাজ করছেন। প্রত্যেকটা মন্ত্রী সকাল 9টা বাজে, প্রত্যেকটা আমলা সকাল 9টা বাজে কর্মক্ষেত্রে উপস্থিত হতে হচ্ছে, জবাবদিহিতা করতে হচ্ছে, প্রত্যেকটা মন্ত্রী দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এই যে ঘুণে ধরা সমাজকে, ঘুণে ধরা আমলাতন্ত্রকে কার্যকর করে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করছি, আপনারা সেটা দেখছেন না। আপনারা দেখছেন যে আমরা আওয়ামী লীগের পথে হাঁটছি। ভালোভাবে কথা বলি। শাহাদাত হোসেন সেলিম, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। আলাউদ্দিন মোহাম্মদ, এই প্রসঙ্গে আসতে চাই যে এই সরকার চেষ্টা করছে অনেক বেশি, এবং সেটি হয়তো প্রতিফলন আমরা দেখব। আপনি কতটুকু প্রতিফলন দেখতে পান এই মুহূর্ত পর্যন্ত? না, আমার কাছে অবাক লাগে যে বিষয়টা, মানে মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরের সরকারই বাংলাদেশের সব অধঃপতনের জন্য দায়ী, এইভাবে আমরা পোর্ট্রেট করছি। শুনতে খারাপ লাগবে, হুমায়ুন আজাদের একটা কবিতা ছিল যে আপনার এক্সের বাচ্চার যখন দাঁত গজায় তখন বাবার পাছায় কামড় দিয়ে শক্তি পরীক্ষা করে। যে নির্বাচনের মাধ্যমে আপনার ক্ষমতায় এসেছেন, 5 আগস্টের পরে নির্বাচন হবে বাংলাদেশে, গৃহযুদ্ধ হবে, ইন্ডিয়া দখল করবে, আমেরিকা এখানে এসে সেন্ট মার্টিন নিয়ে যাবে, কোনো হদিস ছিল না। প্রথম 6 মাস তো আমরা শুধুমাত্র দেখলাম যে মানে আন্দোলনের পর আন্দোলন। আপনার এখানে সরকার আছে, পুলিশ আছে, এখানে আর্মি কি করছে, কোনোভাবে কোনো কিছু করা যায় নাই। আমি অধ্যাপক ইউনূসের প্রতি আমার দরদ আছে। হ্যাঁ, দরদ আছে বলতে আমি যে ওনার কাছ থেকে সুবিধাপ্রাপ্ত হয়েছে তা না। ইতিহাসের প্রতি আমাদের যেরকম দরদ আছে ওনার প্রতিও আছে। আমরা দেখেছি হাত পা বেঁধে একটা মানুষকে সাঁতার কাটতে দিয়েছেন, আমরা আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও তেমন কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমি আসলে আপনাকে এই ব্যাপারে বলতে হবে আমাকে যে গত 1.5 বছরে একটা বিষয়, যে সিস্টেমটা ধ্বংস হয়ে গিয়েছে, 300 জন এমপি পালিয়ে গিয়েছে, ব্যাংকের চেয়ারম্যানদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বায়তুল মোকাররমের খতিব খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার স্পিকার বলেন, প্রেসিডেন্ট বলেন, কাউকে ওইভাবে আপনার রোল প্লে করতে দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে টেনে এনে ভাই তো বলেছেন যেনতেনভাবে একটা নির্বাচন দিয়ে দিতে, যেনতেন নির্বাচন তো হয় নাই।
একটা রক্তপাতহীন, একটা সহিংসতা মুক্ত একটা নির্বাচন তো হয়েছে, সবাই ভোট দিতে পেরেছে। হ্যাঁ, আপনি ইনক্লুসিভিটির প্রশ্ন ছিল, থাকবে, এবং ইতিহাসের একটা দায় আছে এখানে, কিন্তু মূল জায়গা হলো যে আপনি যেন তেন নির্বাচন কেন চান? আপনি 3টা নির্বাচন আপনি অংশগ্রহণ করতে পারেন নাই। কিন্তু আপনি সেই যারা সময়ও যাদেরকে বসানো হয়েছে প্রশাসক না হিসেবে এটা নিয়ে বিভিন্ন আমার দেখেন, জায়গায়, অধ্যাপক ওখানেও কিন্তু ইউনূসের যদি দলীয়করণের ভুল কথা থাকে, রয়েছে, ওনার দলীয়করণের ভুল প্রসঙ্গ থাকলে, তখনও ছিল না আলাউদ্দিন না মোহাম্মদ। বিষয়টা হলো যে সমালোচনা তো আমরা করছি, ভুল থাকলে বিচার আওতায় নেন। এখন তো আপনার হাতে সবকিছু আছে, বিচার করবেন না, তাদের সাথে সবকিছু রাখবেন, ঠিকঠাক রাখবেন, তারপর আপনি তাদেরকে টক শোতে এসে সোসাইটিতে এসে সমালোচনা করবেন। বাংলাদেশের ভবিষ্যতে যখন আপনার এই ধরনের সিচুয়েশন আসবে, তখন তো আপনি সিভিল সোসাইটি খুঁজে পাবেন না। আমি মনে করি সিভিল সোসাইটির দোষ আছে, তার তো সরকার পরিচালনা দক্ষ না, তারা তো ট্রেন্ড না, তাদের কেন আসতে হলো সেই প্রশ্নের আপনার জবাব দেন। রাজনীতিবিদরা তো একটা জায়গায় ফেল করেছে বলে তাদেরকে আপনার যার যার প্রতিষ্ঠান ছেড়ে আসতে হয়েছে। অধ্যাপক ইউনূসকে কেন আনতে হলো? ইউনূসকে ছাড়া যে কেউ হলে XYZ সব ভালো করে ফেলতো, তার মানে কি ধরেন? ইউনূসের প্রতি এত ক্ষোভ কেন? ইউনূসের প্রতি ক্ষোভ আওয়ামী লীগের, আমরা বিএনপির ইউনূসের প্রতি খুব দেখি নাই। তারেক রহমানকে এখন পর্যন্ত আমি ইউনূসের প্রতি কোনো বিদ্বেষমূলক কথা কোথাও বলতে আমি দেখি নাই। ইভেন বিএনপির যারা নেতৃস্থানীয় তারা কখনো দেখে নাই। কিন্তু বিএনপির যারা মানে ভাইদের মতো আছেন, তারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার তুলোধুনো করবেন, মনে হচ্ছে যে না সব নির্যাতন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হয়েছে। মূল জায়গাটা হলো আপনি বিচার করেন, আপনি যে তাদের সম্পদের হিসাব নেন। কিন্তু আচ্ছা, কিন্তু একটা কিছুক্ষণ জায়গায় আগে আপনি হাসান তারেক চৌধুরী প্রসঙ্গটা তুলেছিলেন যে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তির বিষয়টি, এটি তো Right. অন্তর্বর্তী সরকারের সময়ই হয়েছে। তাহলে Definitely. এমন একটি চুক্তি যেটি নিয়ে সর্বস্তরে সব মানুষের মধ্যে সমালোচনা চলছে, যেটি সমাধান এখন আমরা পাইনি, চুক্তিটা আপনি এটাকে ইনেক্ট আপনি করলেন কেন? ব্যাখ্যা করবেন কিভাবে? চুক্তিটা তো আপনার 72 ঘন্টা আগে হয়েছে। চুক্তি আপনি 60 দিনের ভিতরে আপনি কেন কার্যকর করলেন? আপনার তো কার্যকর করার কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনি যে চুক্তি করেছে, যার মাধ্যমে চুক্তি হয়েছে, সেই মে মাস থেকে আপনার পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত যার মাধ্যমে সবকিছু হয়েছে, তাকে আপনি সুন্দর করে মন্ত্রী বানিয়ে দিলেন। মন্ত্রী বানিয়ে আপনি সরকারের ফেস করে দিলেন, গ্লোবাল ফেস, সরকারের সব জায়গায় প্রেজেন্ট করতে পাঠালেন। আর আপনি দোষ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কেন? ইভেন ধরুন আমাদেরকে যেটা ভাই বলছেন, আরো অনেকে বলছেন, আমরা তো পত্রিকায় তার মানে লিখছি, ব্যাপারটা আমরা কেমন কথা হয়ে গেল? বলছি, অন্তর্বর্তী বাট আমরা সরকার কেন রাস্তায় signature নামবো? করেছে আপনি কেন প্রত্যাশা করছেন এবং যে 100 দিনের সরকারকে আচ্ছা, আপনার কথা রাস্তায় নেমে থেকে সবকিছু আপনার থামাতে কথা হবে? থেকে আমি যেটি পেলাম আলাউদ্দিন মোহাম্মদ, যে অন্তর্বর্তী সরকার সিগনেচার করেছে চুক্তিটাতে এবং এই সরকার এসে বিএনপি সরকার এটা কার্যকর Implement করেছে, implement করছে এখনো। আচ্ছা, তার মানে কি দুই সরকারকে আমরা দায় দিতে পারি? দুই সরকার দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি গালি দেয়, কিন্তু বিএনপি তো আমি যেটা বললাম, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতা বজায় রেখে চলছে। এবং এই ধারাবাহিকতা বজায় রাখায় আমি যদি বলেন রাষ্ট্রের নাগরিক হিসেবে, হ্যাঁ আমি কনসার্ন, উদ্বেগের কারণ আছে, আমি কোনো অন্যায় দেখি না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যেভাবে বিএনপি আপনার ডিফাই করুক না কেন, এটা বিএনপিরও সরকার। এটা বলতে পারেন, আপনি খুব ক্ষুদ্র জায়গায় বলতে পারেন এটা আমার সরকার না, বাট নৈতিকভাবে আপনার একেবারে বড় পরিসরে তো বিএনপি গর্বিত যে বিএনপি সরকারের অংশীদার, এই সরকারের পেছন থেকে সাপোর্ট দিয়েছে। বিএনপির কোনো নেতৃত্ব ইতিহাসের কাছে বলতে পারবে না যে এই সরকার আমি ছিলাম না, এই সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা যদি করে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে। বিএনপি যদি মনে করে গণ অভ্যুত্থানের পর আমি ছিলাম না, এই যে কতিপয় আপনার তরুণ যুবক তারা নিজেরাই সবকিছু করে ফেলেছে, তাহলে বিএনপি রাজনীতি থাকবে? বিএনপি আপনি যেটা বলতেই পারেন যে অভ্যুত্থানের সময় আপনি যে কোটা সংস্কার আন্দোলনের সময় ওরা যখন থেমে গিয়েছে তখন জনগণ দাঁড়িয়েছে, হিস্সা কোথায় জনগণের? আমাদের মূল জায়গাটা হলো যে বিএনপিকে একটা জায়গায় আসতে হবে যে এখানে আমি অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বলেছি, কিন্তু একটা জায়গায় যে আপনি আওয়ামী লীগের মতো চালাবেন, আবার আপনাকে যখন বলা হবে যে আপনি ওই গন্তব্যে যাচ্ছেন, আপনি খেপে উঠছেন এবং আপনাকে দুঃসাহস, এই দুঃসাহসটা এখন দেখাতে হবে। না দেখাতে হলে ফেসিবাদ আবারও এখানে আপনার শক্তিশালী হয়ে দেখা দিবে। সেই জায়গাটা আমরা আসলে চাই না। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। হাসান তারেক চৌধুরী, আপনার কাছে আসতে চাই, আপনি যদি ব্যাখ্যা করেন, একেবারে শেষের দিকে রয়েছি, যে বর্তমান সময়ে এই সরকারের কাছ থেকে কেমন বাজেট আমরা প্রত্যাশা করি, কি ধরনের বাজেট হওয়া উচিত? আমরা আগেই বলেছি যে আমরা এই সরকারের কাছে এমন একটা বাজেট চাই যে বাজেটটা হবে ওয়ার্কিং ক্লাস বান্ধব, অর্থাৎ যারা খেটে খায়, যাদের শ্রম বিক্রি করা ছাড়া আর দেওয়ার মতো কিছু নাই। সেটা মানসিক শ্রম হতে পারে, মেধাভিত্তিক শ্রম হতে পারে, বা কায়িক শ্রম হতে পারে, সেই মানুষগুলোকে ফোকাস করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওই মানুষগুলি কিন্তু মিছিলে প্রাণ দেয়, ওই মানুষগুলি কিন্তু অভ্যুত্থান করে, এবং তাদের আমরা বাজেটকে বলি না যে শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়লো ভাই শূন্য, তো এই শূন্যটা পরে হলো এই সাধারণ মানুষের ভাগে। আজকে আপনি দেখেন এই যে বাজেট হতে যাচ্ছে, এই বাজেটে আমাদের হেলথ সেক্টর, কেন আজকে ইন্ডিয়ার দিকে রোগীদের স্রোত, ভিড়টা ওইদিকে যাচ্ছে কেন? আপনি যদি ইন্ডিয়ামুখী রোগীদের ভিড় ঠেকাতে চান, তাহলে আপনাকে হেলথ সেক্টরকে এখানে প্রায়োরিটি করতে হবে, টাকাটা এই দেশে রাখতে হবে। কেন আজকে আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য মানুষ বিদেশে যায়? কারণ আমরা এডুকেশন সেক্টরে গ্লোবাল র্যাঙ্কিং, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আমাদের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং কোথায়।
তাহলে কেন আজকে গবেষকরা আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ নাই? একই রকম ভাবে আপনি আমাদের যে আইনের শাসন সুশাসনের কথা টিআইবি বলেছে, সুপ্রিম কোর্টের মতো জায়গায় আমরা পেশাদার আইনজীবীরা মামলা শুনানি করতে পারি না। কেন না পারি না? কারণ আমাদের পর্যাপ্ত সংখ্যক আমাদের বেঞ্চ নাই, অবকাঠামো নাই। আজকে 35,000 কোটি টাকা ব্যয়ে একটা মেগা প্রকল্প নেওয়া হয়েছে, খুব ভালো কথা, করেন। কিন্তু আপনি আমাদের দেশে সুশাসন আনতে হলে পরে একটা উচ্চ আদালত আছে, তার জন্য আপনি কত টাকা রেখেছেন? জি। বিচার বিভাগের জন্য কত টাকা রেখেছেন? এই প্রশ্ন তো আমি করতেই পারি। এবং আমাদের দেশে যে ফুড, খাবার, অনাহারী মানুষের জন্য যে ফুডের যে সেফটি নেট, আজকে বাজারে দ্রব্যমূল্যের সিন্ডিকেট, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, এবং বিদ্যুতের বেলায় দেখেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছে যে সরকারের দিক থেকে কোনো চাপ ছিল না, তিনি আগেই বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন 16%। তাহলে বাসায় গিয়ে যখন ইলেকট্রিকের বিলটা গুনতে হয়, গ্যাসের বিলটা গুনতে হয়, এবং সর্বোপরি আমাদের যখন এই ঢাকা শহরে তার অবকাঠামোগত জায়গায় যখন কোনো আমরা সংস্কার দেখি না, যানজটের কারণে যখন এদেশে বিদেশি বিনিয়োগ হয় না, সেই জায়গায় বাজেটের ইন্ডিকেশন কোথায়? এগুলো হলো বাজেটের অগ্রাধিকারের জায়গা, যাতে করে আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ে, কর্মসংস্থান বাড়ে। এই কাজগুলো করার জন্য কি কি প্রপোজাল আমাদের নবাগত অর্থমন্ত্রী বলবো, কারণ তিনি আগে কখনো অর্থমন্ত্রী হন নাই, এই প্রথম আমরা নবাগত অর্থমন্ত্রী পেয়েছি এবং নবীন প্রধানমন্ত্রী পেয়েছি, কারণ তিনিও আগে কখনো প্রধানমন্ত্রী হন নাই, এমপিও হন নাই। ফলে নবীন প্রধানমন্ত্রী এবং নবীন অর্থমন্ত্রী, এই দুজনের কাছ থেকে তো আমরা নবীন কিছু আশা করব, এবং নবীনরা বরাবরই প্রথা ভাঙে এবং একটা বিপ্লবী একটা পরিস্থিতি নিয়ে আসে এবং একটা ইতিবাচক ধারার সূচনা করে, এবং নবীনদের কাছেই কিন্তু প্রত্যাশাটা বেশি থাকে। ফলে সেই জায়গায় আমরা খুব একটা, আমি বলবো যে উৎসাহব্যঞ্জক কিছু কিন্তু এখনো পর্যন্ত আম পাবলিক হিসেবে, যে সাধারণ মানুষ হিসেবে আমি অন্তত দেখতে পাই নাই যে বাজেটটা অগ্রাধিকারের বিবেচনায় মানুষের মনে আশা সঞ্চার করতে পেরেছে। বরং বিদ্যুতের দাম বৃদ্ধি এবং অন্যান্য নিত্য পণ্যের দাম এমন জায়গায় চলে গিয়েছে যে সাধারণ মানুষ যে দুবেলা খেয়ে পরে বাঁচতে পারবে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে আমার মনে পড়ছে সেই কবিতার কথা, আমার কৈফিয়ত কবিতায় বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু এক মুঠো ভাত আর একটু নুন। তো এই জায়গাটায় আমাদের ভাবতে হবে। জি, ধন্যবাদ হাসান তারেক চৌধুরী। একেবারে শেষের দিকে রয়েছে শাহাদাত হোসেন সেলিম। বাংলাদেশে আমরা কি ধরনের বাজেট এই মুহূর্তে প্রত্যাশা করতে পারি বর্তমান সরকারের কাছে? একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যে ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করবেন বাংলাদেশে অস্ট্রেলীয় এক ব্যবসায়ী, এমন একটা খবর আমরা পেয়েছি, আজকে দেখেছি আমি সংবাদটা, আমার চোখ আটকে গেল। তো এমন বিনিয়োগ আমাদের দেশে কেন আসে না? আমরা কেন সেই সুযোগ দিতে পারি না বিনিয়োগকারীদের? দেখুন, প্রথমে বলবো যে ডক্টর ইউনূস সাহেব তো ক্ষমতায় বসে তিনি তার সমস্ত পাওনা বুঝে নিয়েছেন কড়াই ঘণ্টায়। গ্রামীণ ব্যাংকের মানে হিস্সা বাড়িয়ে নেওয়া হতে আরম্ভ করে আদম ব্যবসার লাইসেন্স, ইউনিভার্সিটির লাইসেন্স, ব্যবসা কোনোটা বাদ দেন নেই। ওনাকে আমরা ইনশাল্লাহ অবশ্যই স্মরণ রাখবো। এবং ওনার উপদেষ্টারা এখন ধরুন ফারুকিও আজকে দেখলাম যে অস্ট্রেলিয়া বলছে যে এইরকম জানলে উপদেষ্টা হতাম না, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা সমস্যা আছে। যাই হোক, আমাদেরকে সরকার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে বাজেট হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে। আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আমরা বাজেটটা করতে চাই। আপনি জানেন যে আমরা বিশাল একটা ঋণের বোঝা নিয়ে আমরা এই সরকার পরিচালনা শুরু করেছি। আমরা সরকার পরিচালনার মুখের মধ্যে আমরা কিন্তু যুদ্ধকালীন একটা অবস্থার মধ্যে পড়েছি। এর মধ্যে দিয়ে মুদ্রাস্ফীতিটাকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা বাজেট দেওয়াটা খুব একটা সুখকর কোনো বিষয় না, এটা মানে অত্যন্ত কঠিন একটা বিষয়। আমার তারেক ভাই যেটা বললেন, আমাদের প্রধানমন্ত্রী নবীন, আমাদের অর্থমন্ত্রী নবীন, এই নবীনরাই প্রথা ভাঙবেন। আমরা আশা করি একটা সুন্দর বাজেট আমরা পাবো এবং এই বাজেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই যে বিদ্যুতের ব্যাপারটা কালকে আমরা দেখলাম, যেটা আমরা ভারতের অরবিন্দ কেজরিওয়ালকে দেখলাম, যে বিদ্যুতের যারা মানে প্রান্তিক মানে ব্যবহার করে, একটা বা দুটা লাইট, একটা বা দুটো ফ্যান অথবা তার চাইতে একটু বেশি, সেই ধরনের প্রায় 63% লোকের উপর কিন্তু বিদ্যুতের এই বৃদ্ধিটা চাপটা পড়ে নাই। সুতরাং সরকার চেষ্টা করছে ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়ে অর্থনীতিকে একটু গতিশীল করার জন্য। আমাদেরকে গতকালকে আমাদের মিটিংয়ের মধ্যে বলা হয়েছে যে বাজেটটা যেই যাই বলুক, আপনার সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করুক, বাজেটটা জনবান্ধব বাজেট হবে এবং বাজেটটা যেন আপনার মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় সেটা করা হবে। আমরা চাই যে মানে করের আওতাটা না বাড়িয়ে আর যত বেশি
বেশি সংখ্যক মানুষকে করের মধ্যে আনা যায়। বাংলাদেশে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কর ফাঁকিটা একটা সংস্কৃতির একটা অংশ, সেই সংস্কৃতির অংশটাকে বেরিয়ে ধন্যবাদ। এসে আমরা যদি অর্থনীতিটাকে একটা গতিশীল করতে পারি তাহলে আমরা একটা সুন্দর বাজেট পাবো এবং দেশ আমাদের সামনে দিয়ে এগিয়ে আমরাও নিতে সেই পারবো। প্রত্যাশা রাখি। ধন্যবাদ সাদাত হোসেন সেলিম, হাসান তারিক চৌধুরী এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।